1344 বঙ্গাব্দে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে জীবন সায়ান্নে লেখা হয় একটি গল্প। বলা যেতে পারে বহু গল্পকে একত্রিত করে এই বইটি প্রকাশিত হয়েছিল। তার নাম হলো সে। এটিকে গল্প হিসেবেই বিবেচনা করা হয়ে থাকে, কিন্তু এটি একক কোনো গল্প নয়। বিভিন্ন ছোট ছোট স্কেচ টাইপের যে গল্প, সেগুলিকে একত্রিত করলে আমরা এই সম্পূর্ণ সে নামক গ্রন্থটিকে পাই। গল্পগুচ্ছে আমরা সেকে পাবো না, সেকে সম্পূর্ণ আলাদাভাবে প্রকাশিত করা হয়। এক্ষেত্রে বলতে হয় যে অনেকেই মনে করেন যে এটি হলো শিশুদের জন্য, অর্থাৎ শিশু পাঠ্য, কিন্তু স্বয়ং লেখক এই রচনাগুলি সম্পর্কে বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলকে বলছেন যে লোকে একে শিশু পাঠ্যের কোঠায় ফেলে দিলেও আসলে কাহিনীটা বড় হয়ে উঠেছে ক্রমে, অনেকটা যেন রচয়িতারই মতো। আজকে সাহিত্যের পথে এই আমার এই চ্যানেলে একটু অন্যরকম রবীন্দ্রনাথের একটি গল্প নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের একেবারে জীবনের শেষ লগ্নে তার আদরের নাতনি পুপেকে তিনি একটি গল্প লিখে দেওয়ার চেষ্টা করেছিলেন। অন্তত গল্পটি পড়ে তো তাই মনে হয়। একে শিশু পাঠ্য বলা হয়ে থাকে তার অন্যতম কারণ গল্পগুলিতে তিনি শ্রোতা হিসেবে গ্রহণ করেছিলেন তার নাতনি পুপেকে। কারণে তৈরি হয়েছিল এক অদ্ভুত উদ্ভট খেয়াল সর্বস্ব কৌতুকময় এবং কবির সেই সময়ের বিজ্ঞান চেতনার কিছু প্রভাবগ্রস্ত একটি রচনা, যাকে বলা হয়ে থাকে সে। আজকে আমরা এই সে নামক গল্পের আলোচনা করব। সে যেহেতু আমি বললাম অনেকগুলি গল্পের একত্রিত একটি অবস্থা, সেই কারণে হয়তো ভিডিওটি আকারে একটু বড় হতে পারে, সেই জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। ভিডিওটি আকারে হয়তো একটু বড় হবে, তাই প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। কারণ একে ছোট করবার মতো ক্ষমতা সত্যি কথা বলতে গিয়ে আমার নিজেরই নেই। যাই হোক, ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি প্রথমেই বললাম যে সে নামক এই যে গ্রন্থটি, সেটি মূলত কৌতুকময়, খেয়াল সর্বস্ব এবং কবির বিস্ময়কর কল্পনা শক্তিতে ভরপুর। তার সঙ্গে যুক্ত হয়েছিল সেই সময় রবীন্দ্রনাথের বিজ্ঞান সম্পর্কে কিছু চর্চা। এর সঙ্গে আরো একটি বিষয় না বললেই নয়, কারণ এই সময়টা কালে রবীন্দ্রচিত্ত চিত্র রচনায় উৎসুক ছিলেন। তার চিত্র কোনো গড়ে তোলা সামগ্রী কিন্তু কোনোদিনই নয়, হয়ে ওঠা সৃষ্টি। এই সাদা কাগজে আঁচড়ের মাধ্যমে বহু ছবি যা রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন তা সে, খাপছাড়া ইত্যাদি খেয়ালি লেখার মধ্যেও স্থাপনা করা হয় বা তিনি করেছিলেন। পরবর্তীকালে মূলত যখন সে নামক গ্রন্থটি বেরোয়, তখন ওই ছবিগুলিকে একই সঙ্গে প্রকাশ করা হয়। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় কোনো কোনো অংশ সন্দেশে প্রকাশিত হয়। পঞ্চম অধ্যায়ের কোনো কোনো অংশ রংমশাল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর তার মাঝে এক ছিল কেঁদো বাঘ, যার আগে নাম ছিল বাঘের সুচিতা, সেটা প্রকাশিত হয়েছিল মুকুল নামক পত্রিকায়। এবার ছোট করে বলে রাখি, এটা জানাও যায়, না জানলেও কিছু না। সেটি হলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের নাতনি কিন্তু পুপে ছিলেন না, কিন্তু পুপে বা নন্দিনী, রবীন্দ্রনাথ যার নামকরণ করেছিলেন, সেই নন্দিনীর যে আসল মা বাবা, তার থেকে নিয়ে প্রতিমা দেবী অর্থাৎ তার পুত্রবধূ এবং রথীন্দ্রনাথ ঠাকুর, তারা কিন্তু নন্দিনীকে বড় করেন। রবীন্দ্রনাথ সেই সূত্রে তার দাদা মশাই, এবং এই মেয়েটির মধ্যে অদ্ভুত রকমের এক জীবনী শক্তি ছিল যা রবীন্দ্রনাথ অস্বীকার করতে পারেননি। তাই বড় প্রিয় ছিল রবীন্দ্রনাথের এই পুপে। পুপের বয়স তখন 9 বছর। আমরা এই গল্পতে যা পাচ্ছি সেই
পুপের সঙ্গেই কথোপকথনের মাধ্যমে এইরকম অদ্ভুত রকমের গল্পের জন্ম হচ্ছে। আমাদের বিশ্বে তথা বাংলা সাহিত্যে সের মতো কল্পকথা কিন্তু অজানা নয়। বিদেশে এডওয়ার্ড লেয়ার, H.G. ওয়েলস যেরকম রয়েছেন, সেরকম আমাদের বাংলাতেও ত্রৈলোক্যনাথ, সুকুমার রায়, রাজশেখর বসুর নাম এই কল্প কাহিনীর জগতে মনে আসে। সের সঙ্গে আমরা খাপছাড়া গল্পের কথাও বলি, কারণ এই দুটির বইয়ের উদ্দেশ্য কিন্তু মোটামুটি একই। একেবারে যা ইচ্ছা মাথা মুন্ডুহীন এমন একটা কিছু, যেন লেখক যেমন খুশি ভাবে স্বপ্নের জাল একে একে বুনে চলেছেন। বইটিতে আসলে রবীন্দ্রনাথ বড়দের দৃষ্টি দিয়ে ছোটদের মন বোঝার চেষ্টা করেন। ছোটদের গল্প কি হতে পারে তার সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা, আধুনিক সাহিত্য সম্পর্কে তার মানসিকতা, একেলে মানে তাছাড়া এই সমাজের যে মানসিকতা সেই সম্পর্কে কিছু কৌতুকের মাধ্যমে আঘাত দেওয়া, বিজ্ঞান সম্পর্কে কিছু রসবোধ, তাছাড়া একদম নির্মল হাস্যরস, আর পুপে দিদিকে নিয়ে একটা গভীর গল্পের ব্যঞ্জনা। জীবনের সব হাসির মূলে যে অশ্রু কোথাও লুকিয়ে থাকে তা বুঝিয়ে দেওয়া। এই গল্পের প্রত্যেকটি গল্প আমরা যখন পড়ি তখন আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ কোথাও এখানে ফান, উইট, হিউমার, প্রত্যেকটি হাসির যে ভাগগুলি আমরা জানি তার প্রত্যেকটি বিষয়কেই যেন কোনো না কোনো জায়গায় ইনপুট করবার চেষ্টা করেছেন। লক্ষ্য একটাই, পুপে দিদিকে খুশি রাখা, পুপে দিদিকে হাসানো। সেই কারণে এই গল্পে আমরা তিনটে চরিত্র পাবো, লেখক, পুপে এবং সে। এর মধ্যে সেকে নিয়েই কিন্তু গল্প বেশি, যে কারণে এই বইয়ের নামও সে। সে কোনো রাজা রাজপুত্র, কোনো বিশাল মানুষ নন, একেবারে সাধারণ রক্ত মাংসের মানুষ। লেখক তাকে বারে বারে বদলেছেন, কিন্তু সে কিন্তু বাস্তব সচেতন একজন সুপুরুষ, সুগম্ভীর আসলে। তবে কেন এমন বাস্তব মানুষকে লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর? কারণ তাকে নাকি বোকার মতো সাজাতে ভালো লাগে লেখকের, এবং রবীন্দ্রনাথের মতে যে তার বুদ্ধি রবীন্দ্রনাথের থেকে বেশি, কিন্তু পুপের সঙ্গে তার মনের ভারী মিল আমরা পাই। আসলে সে নামক এই যে চরিত্রটি, সেখানে রবীন্দ্রনাথ কোনো একজন হিরোইক ক্যারেক্টারকে দেখাতে চাইছেন না, একদম সাধারণ মানুষকে তুলে এনে সেই সাধারণ মানুষকে দিয়েই গল্প বলাচ্ছেন। তার জীবনের কথাই অদ্ভুত ভাবে, অন্যভাবে, একটুখানি মজার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছেন। সে বুদ্ধিমান বটে, কিন্তু তার মনের মধ্যে শিশু লুকিয়ে রয়েছে বলেই পুপের সঙ্গে তার মনের ভারী মিল। সে কোনো একক গল্প তো নয়, 14টি অদ্ভুতুরে কল্পনার মিশেল। তবে প্রথম থেকে 9 নম্বর পর্যন্ত এমন কল্পনা থাকলেও শেষ 10 থেকে 14 এই অংশটিতে পুপে দিদির বড় হয়ে ওঠার পর তার শৈশব চিন্তার কথা রয়েছে, শৈশবের স্মৃতি কথা রয়েছে। সেই সব গল্প অদ্ভুত আনন্দ কৌতুকে শুরু হয়ে শেষে গিয়ে আমরা দেখি যে আকাশের কোণে একটা মন খারাপের মেঘ কোনো না কোনো জায়গায় জন্মেছে বা রয়েছে, এবং জীবন সত্য যে কত বড় সত্য, আমরা যে তার থেকে বেরিয়ে আসতে পারি না, রবীন্দ্রনাথ এই কথাও গল্পের শেষে গিয়ে কোথাও বলে দিচ্ছেন। বাইরে যাহার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। গল্পে কি আছে প্রত্যেকটা গল্পের আলোচনা করা সম্ভব না, তবে একটা সম্পূর্ণ আলোচনা করলে বলা যায় যে এক একটা গল্প এক এক রকম। এর মধ্যে প্রথম দিকের অধিকাংশ গল্পেই সে নামক চরিত্রটি রয়েছে, যে রক্ত মাংসের সাধারণ মানুষ। প্রথম গল্পে হু হাউ বলে একটি দ্বীপের কথা বলা হচ্ছে, যেটা নিয়ে রবীন্দ্রনাথ এক বৈজ্ঞানিক রসিকতা করছেন। সেখানে অদ্ভুত গল্প, সেখানে নাকি ঘাসের মধ্যে আকাশের বেগুনি মানে সূর্যের যে আলট্রা ভায়োলেট রশ্মি তাকে ফেলে সেগুলিকে শুকিয়ে নাকের মধ্যে বৈজ্ঞানিকরা, সেখানকার মানুষেরা ঠুসে ঠুসে ভরেন, তাদের নাকি পাকস্থলী নেই। এইভাবে তারা নানা রকম প্রক্রিয়ার দ্বারা বেঁচে থাকার
চেষ্টা করেন, রোগ মুক্তির চেষ্টা করেন। এইটা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ রসিকতা করছেন, বৈজ্ঞানিক রসিকতা। কিন্তু রসিকতা কেবলমাত্র রসিকতা নয়, এই গল্পে নস্যি হাস্যরসের প্রবল যোগান দিতে পারেনি বলে পুপে দিদির কিন্তু ভালো লাগেনি ঠিকই, এক বিজ্ঞান জিজ্ঞাসা তা সত্ত্বেও তিনি আমাদের সামনে তুলে ধরছেন। নাকে নস্যি ঠুকে পাকস্থলী বিদায় দিয়ে চতুষ্পদ হতে চাওয়া মানুষ বা বর্তমান যুগের বিজ্ঞানের অতি বাড়াবাড়িকে ব্যঙ্গ করছেন লেখক এই গল্পের মাধ্যমেই। যা সহজে আমরা হয়তো বুঝতে পারি না, মনে হয় তো শিশু পাঠ্য, ভেতরে এই গভীরতাকে পরে বারবার পড়লে আমরা অনুভব করতে পারি। অতিরিক্ত বিজ্ঞান কেন্দ্রিকতা, কাটা ছেঁড়ার প্রতি একটা যে বিরূপতা রবীন্দ্রনাথের তখন জন্মেছিল, সেটারই প্রকাশ সম্ভবত এই প্রথম গল্পটির মধ্যে পড়েছে। রবীন্দ্রনাথ নিজে পরবর্তীকালে কখনোই এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি বা অন্য কেউ বলেননি। রবীন্দ্রনাথের সম্ভবত খুব একটা পছন্দও ছিল না এই গল্প নিয়ে বেশি আলোচনা হোক, কিন্তু যারা বোঝার তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা রবীন্দ্রনাথ যথার্থভাবে করেছেন। দ্বিতীয় গল্পে হৌ হৌ নামে এক মানুষ হতে চাওয়া শেয়ালের কথা বলা হচ্ছে, যার নাম আবার শিবুরাম। এই গল্পেরও এক ব্যঙ্গ রসিকতা তা ভরপুর, এবং সেখানে বলা হচ্ছে যে সেই শেয়াল আত্মিক উন্নতির জন্য মানুষ হতে চেয়েছিল। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রথমেই নাম বদল করতে হবে, তাই হৌ হৌ নাম বদল করে রাখলো শিবরাম। পছন্দ না হলেও শেয়ালকে তা মেনে নিতে হলো। এরপর ল্যাজ কাটবার পালা। শেয়ালের মুখ গেল শুকিয়ে। ওই ল্যাজের জন্যই তো সাধারণ শেয়ালেরা ওর নাম রেখেছিল খাসা লেজুরি, আর যারা শেয়ালি সংস্কৃত জানতো তারা বলতো সুলম লাঙ্গুলি। মানুষ হওয়ার আশায় সেই প্রিয় ল্যাজও তাকে কেটে ফেলতে হবে। এরপরে অপেক্ষা করে থাকে এক নির্মম সত্য, গায়ের লোম ছেটে ফেলতে হবে, তবেই না মানুষের মতো গণ্য হবে। সেই রোয়া চাচার নিদারুণ পর্ব এবং পরিণামে মোহমুক্ত শেয়ালের মনের দুঃখে কেঁদে কেঁদে বেড়ানো, এই বিষয়টাই এই গল্পের মধ্যে লক্ষ্য করা যায়। এখানে আমরা পরিষ্কারভাবেই বুঝতে পারি যে কেবলমাত্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই শেয়ালের গল্প নয়, এর ভেতরে সত্যি এক কারুণ্য রয়েছে। এক রসিকতার মধ্যেও কোথাও গিয়ে দুঃখের কিছু অংশ রয়েছে। এখানেও কিন্তু বিজ্ঞানকে আশ্রয় করে কৌতুকের খেলায় মেতেছেন লেখক, এবং শেয়াল বলতে যে কিছু পরিবর্তনকামী মানুষকেই বোঝানো হচ্ছে, যারা নিজের স্বার্থের জন্য বা কিছু কারণে পরিবর্তিত হতে চায়, তা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি। এর পরের যে গল্প, এখানেও তো পুপে দিদির খুব একটা ভালো লাগেনি, তাই সে বলে যে চরিত্রটি, সে এবার গল্প শোনাচ্ছে। কি আর গল্প শোনাচ্ছে? গেছো বাবার উপাখ্যান। এই গল্পের অদ্ভুত কল্পনা, অদ্ভুত তার ভাবভঙ্গি। পুপু দিদি এমনই অবস্থা যে এই গল্পের দ্বারা গেছো বাবাকে বিশ্বাসও করে ফেললো, এবং তার সঙ্গে সঙ্গে আমরাও একটি জিনিস শিখলাম যে মানুষ বিনা বিচারে সব বিশ্বাস করতে পারে, তাকে হাসানো অত সহজ নয়। জীবনের এই সত্যে উপনীত হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটিতে। আখ্যানমালায় একে একে বিভিন্ন গল্প রচনার চেষ্টা, তাতে শের মেয়ে দেখা, বিয়ের কাহিনী, বাঘের গল্প। এখানে বলে রাখি যে পুপু দিদি ছোটবেলা থেকে এমনি বাঘের গল্প শুনতে খুব ভালোবাসতো। সেই কেঁদো বাঘের গল্পই অন্যভাবে কিন্তু এই শেতে প্রকাশিত হয়েছে। সেই বাঘের গল্পে কি রয়েছে না, বাঘ তার নিজের গায়ের যে দাগ সেটিকে ওঠানোর জন্য গ্লিসারিন সোপের প্রার্থনা করেছে। বটুরাম ন্যাড়ার পাল্লায় পড়ে লোভী বাঘের সেই দুর্গতির বিবরণও রয়েছে। শিশু চিত্তের অকৃত্রিম আনন্দ উচ্ছ্বলিত হয়ে পড়েছে এই গল্পগুলির মধ্যে দিয়ে, বিশেষ করে 7 নম্বর গল্পতে, যেখানে পুকুরে স্নান করতে গিয়ে শের গা হারানোর কাহিনী রয়েছে। তারপর গাঁজাখোর পাতুখুড়োর শরীরে তার অনধিকার প্রবেশ রয়েছে। ত্রৈলোক্যনাথের ডমরুর চরিত্রের বেশ খানিকটা মিল আমরা পাই। শের মাথায় বানরের মগজের কাহিনী ভিন্নতর লক্ষ্যেই কিন্তু চালিত করেছেন রবীন্দ্রনাথ। ঘণ্টাকর্ণের 2 কানে বাঁধা ঘণ্টার শব্দ শুনতে শুনতে খরগোশের পিঠে চেপে পুকুর চাঁদের দেশের
যে যাওয়ার বর্ণনা, তার যে অপূর্বতা, সেটি সত্যি লক্ষণীয়। প্রত্যেকটি গল্পের মধ্যেই কল্প কাহিনী যেরকম রয়েছে, সেরকম রবীন্দ্রনাথের বর্ণনার দ্বারা সেই গল্পগুলিও অপূর্ব হয়ে উঠেছে। এবং একদম শেষে সুকুমার এবং ফুপে দিদিকে নিয়ে যে কাহিনী লেখক গড়ে তুলেছেন, তার মধ্যে আমি আগেই বললাম, বাইরে তার হাসির ছটা, ভেতরে তার চোখের জল, এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি। সুকুমার এবং ফুপে দিদির গোপন হৃদয় বিনিময়ের অপ্রাপ্তির যে বেদনা, তার মাধ্যমে সে গল্পের সমাপ্তি ঘটেছে। রবীন্দ্রনাথ কি বলেছিলেন, এই গল্পটি আস্তে আস্তে বড় হয়েছে। ফুপে দিদির প্রথম অবস্থার যে ভালো লাগা, যে পছন্দ, যে কৌতুকময়তা, সেগুলি আস্তে আস্তে গল্পের সঙ্গে সঙ্গে বড় হয়ে, যখন ফুপে দিদি বড় হয়ে গেল, তখন আমরা বুঝতে পারলাম যে হৃদয় বৃত্তির খেলা কাকে বলে। কোথাও গিয়ে আকাশের কোণে এক টুকরো মেঘ রচিত হয়, মেঘ থাকে। তবে এই গল্পগুলিতে রবীন্দ্রনাথ, আমি যেটাই বলছিলাম, নিজেও বলেছেন যেগুলি কেবলমাত্র শিশুদের জন্য গল্প, তা কিন্তু নয়। এই গল্পে টুকরো হাসি আছে, কিন্তু পুপু দিদি হাসে না, মনে তার বিষম সন্দেহ, অবিশ্বাস। অপরদিকে দাদামশাই একই সঙ্গে তাকে শোনাচ্ছেন বিজ্ঞানের কথা, আলোচনা করছেন আকাশ নিয়ে, রেডিয়াম, ইলেকট্রন নিয়ে, যাতে ঠাট্টার সঙ্গে আছে বিজ্ঞানকে কৌতুক করবার সঙ্গে সঙ্গে তাকে স্বীকৃতি জানানো। বাঘের যে গল্প, বাঘের অদ্ভুত চিত্র নিয়ে আসছেন সেখানে, যারা কিনা সব দিক থেকে খেতে চায়, যারা নিজেদের গায়ের যে দাগ সেটিকে তুলে অন্য কিছু হতে চায়, শেয়ালের মতো। সেখানে কেবল বিজ্ঞান নয়, সমাজ অবস্থার কথা রবীন্দ্রনাথ নিয়ে আসছেন। তাছাড়া যুক্তিবাদী যে কল্লোলের যুগ, সে সময় রবীন্দ্রনাথের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই বিষয়টি নিয়েও যেন কোথাও গিয়ে রবীন্দ্রনাথ ব্যঙ্গ করছেন, আধুনিক কবিতাকেও বিদ্রূপ করছেন তার সত্যিকারের চেহারাকে দেখানোর মাধ্যমে। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি যে গল্পটি শিশু পাঠ্য হয়েও একেবারেই শিশু পাঠ্য থাকতে চায়নি। কবিতাকে কোথাও গিয়ে বিদ্রূপ করছেন, হই রে হই মার ঘাটটা, গাল পাট্টা, আট সাতটা, হাড় কাটটা, ক্যাকো কিচ, গড় 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 গড়, হুদুম দুদ্দার, ডান্ডা ঢপায়। আধুনিক কবিতার এই যে ভয়ঙ্কর অবস্থা, সেটাকেই কোনোভাবে রবীন্দ্রনাথ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। লেখাটি কেবলমাত্র শিশু পাঠ্য হয়ে বেঁচে থাকেনি, শেষে গিয়ে আমরা এই বিষয়টাই বুঝতে পারি। এখানে সের মাধ্যমে গেছো বাবার কাহিনীতে বা বিভিন্ন কাহিনীতে লোকাচার, লোকবিশ্বাস, লোক সংস্কারের সাথে ব্যঙ্গ বিদ্রূপ রবীন্দ্রনাথ বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছেন। শিয়ালের মানুষ হওয়ার ইচ্ছা, ডোরাকাটা বাঘের ধর্ম পালন, রূপকথার আদলে আসলে কিন্তু রূপক কথা, যা আপাতভাবে উদ্ভট হয়েও সমকালীন অবস্থার সঙ্গে ভীষণভাবে মিলে যায়। বস্তুত শের কিছু লেখা সন্দেশ, রংমশাল, মুকুল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছোটদের পত্রিকায় প্রকাশিত হয়েছিল বলেই লোকে ভেবেছিলেন এটি ছোটদের জন্য লেখা, আর নাতনি পুপে এখানে উঠে এসেছিল বলেই সকলে ধরেই নিয়েছিলেন এটি শিশু পাঠ্য। আর ছিল ছবির ভেতরের বিচিত্র চিত্রের জগৎ। কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটি আসলে ছদ্মবেশী শিশু পাঠ্য বা শিশু সাহিত্য। সুকুমার আর ফুপের হৃদয় বিনিময়ে সেই কারণেই শেষে গিয়ে উদ্ভট মাত্রা আর যোগাচ্ছে না। সুকুমার এবং ফুপের হৃদয় বৃত্তির যে কথা বলা হয়েছে, তার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এটি কেবলমাত্র শিশুদের পাঠ্য বই নয়, তাতে এক ভিন্ন মাত্রা এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সমকালকে কেন্দ্র করে রূপ থেকে রূপকে পৌঁছতে রবীন্দ্রনাথ কোনোভাবেই দ্বিধা করছেন না। তাই ছোটদের হাসির খোরাক গল্পের মধ্যে আছে বটে, কিন্তু এটি বড়দের আসলে মস্তিষ্কের ওষুধ বা খোরাকও বলা যেতে পারে। সেই কারণে এই গল্প প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্কেরও। এটি কেবলমাত্র শিশুদের জন্য লেখা কোনো উদ্ভট কল্পকাহিনী নয়, ঠিক যেরকম সুকুমার রায়ের লেখাগুলির মধ্যেও আমরা
পেয়ে থাকি। আবোল তাবোল বা ইত্যাদি বইগুলিতে আমরা দেখলে মনে হয় যে আসলে এগুলি ছোটদের জন্য লেখা, কিন্তু আসলেই এগুলি বড়দের সাহিত্য। যাই হোক, আশা করি আমি খুব সংক্ষেপে এটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এর আলোচনা। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।